আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। পারমাণবিক অস্ত্র ভান্ডার নিয়ে কিম জং উনের নতুন হুমকি। এদিকে যেভাবে কৌশলে আল আকসার নিয়ন্ত্রণ নিল ইসরায়েল, চলছে নতুন পরিকল্পনা। আরও থাকছে হামাস মুক্তি দিবে জীবিত 10 ইসরায়েলি জিম্মির। জানিয়ে দিব কিয়েভে আশার আলো, কিন্তু পুতিনে বিশ্বাস কম। আরও জানিয়ে দিব পিয়ার পদ্ধতিতে জনগণের অধিকার সম্পন্ন হবে না, বলছে মির্জা ফখরুল। সর্বশেষ জানিয়ে দিব অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতার প্রস্তুত সেনাবাহিনী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। পারমাণবিক অস্ত্র ভান্ডার নিয়ে কিম জং উনের নতুন হুমকি। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার চলমান যৌথ সামরিক মহড়াকে শত্রুতামূলক অভিপ্রায় এর বহিঃপ্রকাশ উল্লেখ করে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ঘোষণা দেন, পিয়াংওয়াংয়ের পারমাণবিক অস্ত্র ভান্ডার সম্প্রসারণের গতি বাড়ানো হবে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। কিম জং নৌবাহিনীর যুদ্ধজাহাজ পরিদর্শনের সময় বলেন, এই মহড়া শুধু উস্কে দেওয়ার স্পষ্ট ইঙ্গিত। তিনি জোর দিয়ে বলেন, উত্তর কোরিয়াকে অবশ্যই তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি দ্রুত সম্প্রসারণ করতে হবে। বিশেষ করে মহড়ায় তিনি যেসব পারমাণবিক উপাদান অন্তর্ভুক্ত দেখেন তার প্রতিক্রিয়ায় এ সপ্তাহে শুরু হওয়া বার্ষিক চলতি ফ্রুম লিঙ্ক মহড়ায় বৃহৎ পরিসরে সামরিক কৌশলগত অনুসরণ এবং উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক ক্ষমতার বিরুদ্ধে আপডেট প্রতিক্রিয়া পরীক্ষা করা হচ্ছে। মহড়াটি চলবে 11 দিন ধরে, তবে 40টি ফিল্ড ট্রেনিং পয়েন্টের অর্ধেক সেপ্টেম্বরে পূর্ণ নির্ধারণ করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট লি জি উইং উত্তেজনা কমাতে চাওয়ায় মহড়ার কর্মসূচিতে এই পরিবর্তন আনা হয়েছে। তবে বিশ্লেষকরা মনে করছেন পিয়াংওয়াং এর প্রক্রিয়া ইতিবাচক হবে না। ওয়াশিংটন ও সেউল দাবি করেছে মহড়াটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক, কিন্তু উত্তর কোরিয়া নিয়মিতভাবে এই মহড়াকে আগ্রাসনের প্রস্তুতি বলে নিন্দা জানায় এবং প্রায় এর প্রতিক্রিয়ায় অস্ত্র পরীক্ষা চালায়। মাসের শেষে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিং এর বৈঠকে উত্তর কোরিয়ার অবস্থান সম্পূর্ণ আলোচ্য হবে। বৈঠকে পিয়াংওয়াং এর পারমাণবিক উচ্চ আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণের প্রচেষ্টা এজেন্ডার শীর্ষ থাকবে। উত্তর কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশন বিশেষ হং মিং বলেছেন, এই পদক্ষেপের মাধ্যমে উত্তর কোরিয়া প্রমাণ করেছে যে তারা নিরস্ত্রীকরণ কোনোভাবে মেনে চলবে না এবং পারমাণবিক অস্ত্র ভান্ডারকে অপরিবর্তনীয়ভাবে উন্নত করার ইচ্ছা প্রকাশ করছে। যেভাবে কৌশলে আল আকসার নিয়ন্ত্রণ নিল ইসরায়েল, চলছে নতুন পরিকল্পনা। কিছুদিন আগেও মুসলমানদের প্রথম কেবলা আল আকসায় যা অকল্পনীয় মনে হতো, এখন বাস্তবে হচ্ছে। সেখানে ইহুদিরা দলবদ্ধভাবে প্রার্থনা, গান, নাচ, পতাকা ওড়ানো, এমনকি মাটিতে সিজদা পর্যন্ত দিচ্ছেন। ফিলিস্তিনিরা বলছেন 2023 সালের 7 অক্টোবর থেকে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে গেছে। ইসলামিক ওয়াকফের আন্তর্জাতিক বিষয় পরিচালক ইউনি জাব্বারের অভিযোগ, যেসব ইহুদি সেখানে প্রবেশ করছে তাদের মধ্যে অনেকেই প্রভাবশালী ব্যক্তি। এর মাধ্যমে আল আকসায় জোরপূর্বক ইহুদিদের সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে। তার মতে, মুসলমানদের পাশাপাশি ইহুদিদেরও প্রার্থনার অনুমতি দেওয়া আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। জেরুজালেমের পুরনো শহর অবস্থিত আল আকসা মসজিদ কয়েক দশক ধরে ইসরায়েলি দখলদারিত্বের কেন্দ্রবিন্দু। মুসলমানদের কাছে এটি স্বাধীনতা এবং আত্মপরিচয়ের প্রতীক। মুসলিমদের বিশ্বাস এখানে নির্মিত হবে তাদের থার্ড টেম্পল বা তৃতীয় মন্দির। 19 দশকের শেষ দিকে অটোমান সাম্রাজ্য জেরুজালেমের ধর্মীয় স্থাপনগুলো পরিচালনার জন্য একটি চুক্তি করে। এটি স্ট্যাটাস কো নামে পরিচিত। এই চুক্তিটি বিশ্বের বেশিরভাগ সম্প্রদায় মেনে চলে। চুক্তি অনুযায়ী 1,44,000 বর্গ কিলোমিটারের আল আকসা মসজিদ কমপ্লেক্সে, যার মধ্যে রয়েছে ডোম অব দ্য রক, কেবলা মসজিদ এবং অনন্য ভবন এবং গেট, সম্পূর্ণভাবে মুসলিম প্রশাসনের অধীনে থাকবে। এই শাসনকে ইসলামিক ওয়াকাফা, ধর্মীয় ওয়াকাফ বলা হয়, যা জর্ডানের তত্ত্বাবধানে পরিচালিত। নিয়ম অনুযায়ী মসজিদের ভিতরে শুধু মুসলিমরাই নামাজ পড়তে পারবে, মুসলিমরা এখানে যেতে পারবে। তবে এখন এবং কিভাবে তা ওয়াকাফ নির্ধারণ করবে, মসজিদের রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা এবং এখন কাজের দায়িত্ব সম্পূর্ণভাবে ওয়াকাফের হাতে।
1994 সালে জর্ডানের সঙ্গে ইসরায়েলের শান্তি চুক্তিতে আল আকসা ইসলামিক ওয়াকাফার নিয়ন্ত্রণকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। 2000 সাল পর্যন্ত এই চুক্তি লঙ্ঘনের ঘটনা খুব কমই ঘটেছে, কারণ ইসরায়েল আল আকসায় যে কোনো হামলার ফলে বিশ্ব মুসলমানদের তীব্র প্রতিক্রিয়ায় ভর করত। হামাস মুক্তি দিবে জীবিত 10 ইসরায়েলি জিম্মি। হামাস কর্মকর্তারা জানিয়েছেন তারা গাজার জন্য একটি যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছেন। প্রস্তাবটির মধ্যে রয়েছে প্রায় 20 জন জীবিত ইসরায়েলি জিম্মির অর্ধেকের মুক্তি, যা অর্ধেক ধাপে ধাপে সমাধানের অংশ হিসেবে অন্তর্ভুক্ত হবে। এই প্রস্তাবটি হামাস এবং মিশর এবং কাতারের প্রতিনিধিদের মধ্যে কায়রোর কয়েকদিন ধরে চলা আলোচনার পর এসেছে। একই সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশের সর্ববৃহৎ বিক্ষোভের মুখোমুখি হয়েছেন, যেখানে জনগণ জিম্মিদের মুক্তির জন্য দ্রুত চুক্তির দাবি করছেন। নেতানিয়াহু এই বিক্ষোভের আলোচনা করে বলেছেন, বিক্ষোভকারীরা আলোচনায় হামাসের আস্থানকে শক্তিশালী করছে। বিক্ষোভের আয়োজকরা রোববার নতুন বিক্ষোভের ডাক দিয়েছেন। মিশরীয় সূত্র জানিয়েছে, হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে গাজায় 60 দিনের জন্য সামরিক অভিযান স্থগিত করার কথা বলেছে। এ সময়ে গাজায় আটক ইসরায়েলি জিম্মির অর্ধেক বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে। এই প্রস্তাব দীর্ঘদিন ধরে চলমান সংঘাতের সমাধানের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মিশর ইতিমধ্যেই হামাস এবং ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে। তবে ইসরায়েল গাজার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য নতুন সামরিক আক্রমণের হুমকি দিচ্ছে, যা প্রায় 10 লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করতে পারে। প্রস্তাবটি সোমবার ইসরায়েলের কাছে উপস্থাপন করা হবে, যদিও নেতানিয়াহু বলেছেন ইসরায়েল অংশীভূত চুক্তিতে আগ্রহী নয়। হামাস যদি সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দেয় এবং গাজায় অস্ত্রশস্ত্র সরিয়ে নেয়, তবেই যুদ্ধ শেষের জন্য সম্মত হবে। সাম্প্রতিক আলোচনার পরও ইসরায়েলে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। নিরাপত্তা কর্মকর্তা নেতানিয়াহুকে সতর্ক করেছেন, নতুন আক্রমণের সময় অবশিষ্ট জিম্মিদের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে। এই সতর্কবার্তা দেশজুড়ে বিক্ষোভের জন্ম দিয়েছে। গাজায় অব্যাহত ইসরায়েলি আক্রমণ এবং গোলাবর্ষণে শহরের পূর্ব অঞ্চল থেকে হাজার হাজার ফিলিস্তিনি পশ্চিম এবং দক্ষিণে নিরাপদ স্থানে স্থানান্তরিত হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার ও দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে ইসরায়েলি সরকারের উপর তীব্র চাপ তৈরি হয়েছে। জিম্মি ও নিখোঁজ পরিবারের ফোরাম নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছে। তারা বলেছে, তাদের 22 মাস ধরে গাজায় অসহায় অবস্থায় রাখা হয়েছে। ইসরায়েলের বিরোধী দলও নেতানিয়াহুর নীতি কঠোরভাবে সমালোচনা করেছে। তারা বলেছে, তিনি পূর্বেও হামাসকে শক্তিশালী করেছিলেন এবং বর্তমান একই নীতি অব্যাহত রেখেছেন। রাজনৈতিক চাপ এবং জনগণের ক্ষোভের মধ্যে ইসরায়েলের আসন্ন স্থল আক্রমণের হুমকি এবং জিম্মিদের মুক্তির বিষয়টি দেশ এবং আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি করছে। কিয়েভে আশার আলো, কিন্তু পুতিনে বিশ্বাস কম। ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভলোদিমির জেলেনস্কি সহ ইউরোপীয় নেতাদের আলোচনার পর ইউক্রেনীয়দের মনে নতুন করে আশার সঞ্চয় হয়েছে। আলোচনায় ইউরোপ ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে জোরালো সমর্থনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিয়েভের বাসিন্দারা ভেরোনিকা বলেছেন, যুদ্ধ থামাতে এই আলোচনা সত্যি গুরুত্বপূর্ণ ছিল। আমি চাই আমার সন্তানরা শান্তিতে জীবন কাটাক। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, এখনও এটি প্রাথমিক ধাপ মাত্র। বৈঠকে এক পর্যায়ে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্ভাব্য দ্বিপক্ষীয় বৈঠকের বিষয় উঠে আসে, কিন্তু কিয়েভ অনেকটাই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্যে সন্দিহান। ভেরোনিকার মন্তব্য, কাজ কথার চেয়ে বড় প্রমাণ। আমি চাই পরিস্থিতি ভালোভাবে হোক, কিন্তু পুতিনকে পুরোপুরি বিশ্বাস করি না। রাজনৈতিক বিশ্লেষক মিলোকা ভেলদিক বলেছেন, আলোচনার ফলাফল ছিল পরিস্থিতি বদলে দেওয়ার মতো। বিশেষ করে আলাস্কায় হওয়া বৈঠকের তুলনায় তার ভাষায় আমরা বিপুল ইউরোপীয় সমর্থন পেয়েছি। এতে প্রমাণ হয়েছে ইউক্রেন একা নয় এবং পুতিন তার মিত্রদের নিয়ে আমাদের বিপক্ষে খেলতে পারবে না। পুতিন ভেবেছিল সে আলাস্কায় জয় হয়েছে, কিন্তু গতকাল প্রমাণ হলো সেটি ভুল। তবে তিনি মনে করিয়ে দেন, শান্তির পথ সহজ নয়। সবার ভরসা এখন আশার উপর। এ সময়ের জন্য প্রত্যাশা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুভূতি বলে ভ্লাদিমির। পিআর পদ্ধতিতে জনগণের অধিকার সম্পন্ন হবে না বলছে মির্জা ফখরুল। পিআর পদ্ধতিতে জনগণের অধিকার সম্পন্ন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে এসব মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, পিআর পদ্ধতিতে জনগণের অধিকার পূর্ণ হবে না। রাজনৈতিক সংকট থেকে উদ্ধারের একমাত্র পথ গ্রহণযোগ্য নির্বাচন। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের সরকারকে সহযোগিতায় প্রস্তুত সেনাবাহিনী।
দেশ এখন জাতীয় নির্বাচনের দিকে যাচ্ছে উল্লেখ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন। আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি, তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। দূরত্ব থাকলে তা দূর করতে হবে। মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যান্ড অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন সেনাপ্রধান। এতে উপস্থিত কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন এবং দেশের সব স্থাপনার কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন। সেনা সদস্যদের উদ্দেশ্যে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, সেনাবাহিনী একটি পেশার সংগঠন। মাঠে দায়িত্ব পালনের সময় পেশাদারি দেখাতে হবে। প্রতিশোধকমূলক কোনো কাজে জড়ানো যাবে না। সেনাবাহিনীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো নিয়ে সেনাপ্রধান বলেন, বিভ্রান্তিকর বার্তা দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। সতর্ক থাকতে হবে যাতে কেউ ভুয়া তথ্য ছড়িয়ে সেনাবাহিনী ভাবমূর্তি নষ্ট করতে না পারে। তিনি আরো বলেছেন, দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে রয়েছে। আমরা দেশের ভবিষ্যৎ, তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং সেনাবাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে।